আসসালামু আলাইকুম। আজকে উপদেষ্টা পরিষদের ৪৭তম মিটিং ছিল। আজকে মিটিংয়ে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ল পাস হয়েছে। তো আমি বলছি যে আজকে জাতীয় লজিস্টিক নীতির খসড়া এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে জাতীয় নগর নীতি নিয়ে একটু আলাপ হয়েছে, বাট এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আর আজকে আগামী বছরের 2026-এর সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি আগে প্রথমে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেইন্টের সংখ্যা প্রায় 2000 এবং ওই গুম কমিশনে যারা 5 জন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এটার সংখ্যা 4000-এর উপরে হবে, বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের, এইটার সংখ্যা দেখা যাচ্ছে যে তারা বলছেন যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা 4000-এর উপরে হবে। আর দেশে আয়নাঘর ছিল, আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনো ফিরে আসেননি। তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 1, 2, গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। 3, জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। 4 হচ্ছে খসড়া এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 5, এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। আর আপনি জানেন যে এই গুম সংক্রান্ত একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এটা বাংলাদেশ গত বছর 29শে আগস্ট উপদেষ্টা পরিষদ এটার অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে। এই অংশীদারের এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা, এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। এই ছিল এটা নিয়ে আপনি গত 30শে অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়। তারপরে অনেকগুলো বিষয় আসে, সেগুলো এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে
দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। আর এছাড়া আজকে লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন নীতিমালা কোনো ল না, বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে, মানে একটা দিক নির্দেশনা পায়। সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা নীতিমালা এটা আজকে হয়েছে, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা অ্যাড্রেস করা যাবে, এবং এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই, সেটা চিটাং পোর্টেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় 11 দিনের মতো এটা পড়ে থাকতে হয়, তার শিপমেন্টে এত দেরি হয়। তো এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে, এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো। সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে। তো এটা 2024 সালে এরকম একটা নীতি করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিঅ্যাসেস করে দেখেছে যে এটা অনেক ইট ফেল শর্ট অফ এক্সপেকটেশন, এটার কিছুই এটা বেয়ার বোনস ছিল, এবং যেটা হয়েছে যে এটার পুরো 2-3 পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল। এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিব ছিলেন তৎকালীন এহসানুল হক, উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে, এবং কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি করে। তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে 2050 সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো, আমরা ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিবহনের উপরে। আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনো 3000-এর মতো কিলোমিটার ন্যাভিগেবল নৌ রুট আছে, এবং পরিবহন রেলও 3000 কিলোমিটার আছে, কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না। বিশেষ করে নৌয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে, কিন্তু তারপর আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না। এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এইটা জোরদার করা হয়েছে। আর এইখানে ইনভেস্টমেন্টগুলো প্রাইভেটও আসতে পারে, পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট এখানে সহায়তার এনকারেজমেন্ট করা হয়েছে। এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে, যাতে আমরা অনেক কিছুই যেমন অনেক কাস্টমসের যে ফিজগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল কাস্টম বা ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল, আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার ফিঙ্গার টিপে আপনি ট্র্যাকিং করা, আগে যেটা শুধুমাত্র ফরেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে। এই পুরো নীতিমালা 11টি অধ্যায় আছে, এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ বান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনশোর করা হচ্ছে। এই ছিল আজকে। আর ছুটি নিয়ে অ্যাপ্রুভাল হয়েছে। আগামী বছর এক্সিকিউটিভ আদেশ এবং সাধারণ আদেশে, সাধারণ নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট 28 দিন ছিল, কিন্তু তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে। থ্যাংক ইউ। বলেননি যে টার্গেটটা 2050 সাল নাগাদ এটা টার্গেট কি?
2050 সাল নাগাদ আমাদের যাতে আমরা প্রায়োরিটিগুলো বা আমাদের ফোকাসটা যাতে আমরা অনেক বেশি আমাদের যে লজিস্টিক, আমরা দেখেন পুরো রোড সেন্ট্রিক একটা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি হয়েছে। আমরা একটা নদীবহুল দেশ ছিলাম, আমাদের 200-300 নদী, কিন্তু আমরা রোড করতে যে ব্রিজেস করতে যে আমরা অনেক নদীকে আমরাই মানে আমাদের ইঞ্জিনিয়াররাই মেরে ফেলেছে বা একটা ডেভেলপমেন্টের শিকার তারা। তো সেই জায়গায় এখন থেকে যাতে নদীকে কোনো ধরনের কোনো হার্ম না করে, আমাদের যে ওয়াটার তো আমার রিসোর্স, এই রিসোর্সটাকে কোনো ধরনের কোনো হার্ম না করে কিভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে পারি, সেটা প্রফেসর ইউনূসের একটা কোর প্রায়োরিটি। সেই জায়গাটাও এমফাসিস করা হয়েছে এখানে। আর একটা হচ্ছে যে আপনার রেলওয়ে, আমরা রেলওয়ে 3000 কিলোমিটারের মতো রেলওয়ে আমরা করেছি এবং একটা রেলওয়ের একটা একটা প্ল্যানও নেওয়া হয়েছিল। আপনি জানেন সাউদার্ন বাংলাদেশের রেলওয়ে ছিলই না, সেই ব্রিটিশের মিড 19th সেঞ্চুরিতে আমাদের রেলওয়ে এসছে, কিন্তু আমাদের রেলওয়ে আমরা এখনও সাউদার্ন বাংলাদেশ পর্যন্ত নেওয়া যায়নি। এখন যে সমস্ত জায়গায় গিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা রেলওয়ের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছি না, এখানে এই জিনিসটা বাড়ানো হয়েছে। আর চিফ অ্যাডভাইজার বলেছেন কয়েকদিন আগে, আপনারা জানেন যে একটা মাল্টিমোডাল একটা ট্রান্সপোর্ট পলিসি একটা এটা নিয়ে ডিসকাশন হয়েছে। উনি বলেছেন যে এই পুরো জিনিসটা যাতে এইখানেও রিফ্লেক্টেড হয়, এই বিষয়টা উনি স্ট্রেস দিয়েছেন। একটা প্রশ্ন আছে, আমি বিদা চ্যানেল 24 থেকে হাত করুন, জি বলেন। একটু ভিন্ন প্রসঙ্গে যাব, নির্বাচন প্রসঙ্গে। আসন্ন নির্বাচনে সহিংসতার কথা বলছে আইআরআই এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময় নিরপেক্ষতার উপরে জোর দিয়েছে তারা। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কি? এই বিষয়ে ও কাজ করছে, ও একটু বলুক। আচ্ছা, আসন্ন নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন থেকেই নির্বাচনের বিষয়ে ডেট ঘোষণা করা বা নির্বাচন কবে হবে এই বিষয়গুলি বলছেন, একই সঙ্গে এর মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সমস্ত বৈঠক করেছেন সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। আমি আজকে পত্রিকায় জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা আদেশ চাপবিন্দু হয়ে গেল, কোন অগ্রগতি বা আজকে নিজেই আলোচনা হয়েছে কিনা এটা নিয়ে আলোচনা? এটা আনঅফিসিয়ালি কিছু তো ডিসকাশন হচ্ছে। আমরা তাদের জন্য তো একটা 7টা দিন তাদেরকে বলা হয়েছে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচনের যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। আমরা এটা এখন সনদের ভিতরে মানে এই 8টা দলের স্মারকলিপির ভিতরে কি আছে এই স্মারকলিপিটা পড়ে দেখিনি। গুম প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে কয়েকটা বিষয় যদি একটু কি ধরনের শাস্তি আছে একটু বলেন। গোপন আটককেন্দ্র স্থাপন এবং ব্যবহার, আমরা বলেছি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন প্রত্যেকটা তো ধরে ধরে আমি বলতে পারবো না, বাট এখানে গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা আইন মন্ত্রণালয় আপনাদেরকে খসড়াটা দিবেন। গত এক দশকে অনেক পরিবার এই গুমের শিকার হয়েছে। এই পরিবারগুলোর জন্য
এই অধ্যাদেশে কোনো পুনর্বাসন বা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে? এটার জন্যই তো একটা তহবিল করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এটা একটা তহবিল যে করা হয়েছে এই বিষয়ে। আর এটার বিষয়ে আরও আপনাকে বলতে পারবে এই আইন মন্ত্রণালয়। আর প্রথম প্রশ্নটা আপনি কি বলছিলেন? তদন্ত করবে জাতীয় মানবাধিকার, এটা জাতীয় মানবাধিকার কমিশন এটা তদন্ত করবে, তাদের উপরেই এইটা ন্যস্ত করা হয়েছে, এদের উপর ন্যস্ত করা হয়েছে। না না, মামলা তারপরে তারা মামলা করবে, তারপরে তো এটা যখন ক্রিমিনাল কেস হবে সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি জিজ্ঞেস করতে পারবেন, এটা নীতিমালায় আরো পরিষ্কার হবে। আমার মনে হয় এটা গভর্নমেন্টই এই ফান্ডে টাকাটা দিবে। শাওন বলছিলাম, আমি যেটা একটু জানতে চাচ্ছি যে গুম কমিশনের যে অনেক মেম্বারই বিভিন্ন সময় আমাদের কাছে বলেছে যে বিশেষ করে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা তথ্য পান না, তদন্তের ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়। নতুন এই আইন, যদিও আইনটা আমরা পুরো পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি এই জায়গাটুকু দূরীকরণে কতটুকু থাকছে এই নতুন আইন অধ্যাদেশে? আমরা এরকম যে তারা যে তাদের কোঅপারেশন পাচ্ছেন না সেই বিষয়টা আমরা অতটা অবগত না। আমরা যেটা জানি যে আমরা যথেষ্ট অনেকেই কোঅপারেট করছেন এবং তার রিফ্লেকশন আমরা তাদের যে 2টা রিপোর্ট যেটা তারা অলরেডি পাবলিশ করেছেন সেখানে কিন্তু এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমি আরিফুর রহমান সবুজ, যমুনা টেলিভিশন থেকে। ভাই, আজকে যমুনা টেলিভিশনে একটা বিশেষ প্রতিবেদন দিয়েছে যেটাতে দেখানো হয়েছে বা প্রমাণ পাওয়া এটা কোনো খতিয়ে দেখবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং জাল টাকা দিচ্ছে এবং খতিয়ে এটা দেখবে। যদি এইভাবে ঢুকে সেক্ষেত্রে আগামী নির্বাচনে এই জাল টাকা বিপুল পরিমাণে দিতেছে, এই জাল টাকা ব্যবহার হতে পারে কিনা এবং এইটা প্রতিরোধে সরকারের কনসার্ন। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। আর কিছু? থ্যাংক ইউ ভাই। ওকে, এটা যেটা লেখা আছে সেটা আপনাদেরকে আমি পড়েছি। এটার মধ্যে তদন্ত সম্পন্ন করা আর কি, এই কথা হচ্ছে। হ্যাঁ, তদন্ত সম্পূর্ণ, এটা বাধ্যবাধকতা করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর 120 দিনের মধ্যে, ট্রাইব্যুনাল গঠনের পর 120 দিনের মধ্যে আরেকবার পড়ে শোনাই। আবার আমি পড়ে শোনাই। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ বিচারটা 120 দিনের মধ্যে শেষ করবে ট্রাইব্যুনাল। এটা কোর্ট ডিসাইড করবে এটা 120 দিনে সম্ভব কিনা। বাট আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। বাংলাদেশে এই রকম এর চেয়ে বড় ক্রাইম, ইটস এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা আর কেউ রিপিট করবে না, আমরা এটাই আশা করি। এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ এবং এটা আমাদের এই যে পুরো শেখ হাসিনার যে পুরো 15 বছরে যারা গুমের শিকার হয়েছেন তাদের যে ক্যাম্পেইন, মায়ের ডাক ক্যাম্পেইন করেছেন, তাদের এই ক্যাম্পেইনের এইটা ফসল। পুরো হিউম্যান রাইটস গ্রুপগুলো যারা এটা নিয়ে কাজ করেছেন তারা এটা নিয়ে অনেক বছর ধরে লেগেছিলেন।